সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্য দিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারা দিনে আপনাদের সাথে পুঁজিবাজার খবর জানিয়ে দিতে আমি আর সাথে আছি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের প্রথম কার্য দিবস, ইতিবাচক ধারার মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 6.56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,607 পয়েন্টে। এছাড়া অন্য দুটো সূচকের মধ্যে ডিএস30 সূচকটি 5.19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,764 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 2.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,111 পয়েন্টে। মোট লেনদেন এখন পর্যন্ত 124 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠান উঠে এসেছে দর বৃদ্ধির তালিকায়। 97টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারিয়েছে 96টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 112টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, দর বেড়েছে 102টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 8টি ফান্ড রয়েছে দর বৃদ্ধির তালিকায়, 7টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন গ্রিন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এ. ওয়াফি খান। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই জানতে চাবো, আমরা জানি যে দীর্ঘ 9 দিনের ছুটি কাটিয়ে কিন্তু পুঁজিবাজারে আজকে থেকে লেনদেন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা সূচকের যে অবস্থানটা দেখলাম, সূচক পজিটিভ রয়েছে। এবং আমরা যদি ঈদের আগের দিকটা বিবেচনা করি, সাধারণত পুঁজিবাজারে যে সেলিং প্রেসারটা থাকে ঈদের আগে দিয়ে, এবার কিন্তু সেটা খুব কম লক্ষ্য করা গেছে। তো সামগ্রিক দৃষ্টিতে পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা আপনার কাছে জানতে চাইবো। সামগ্রিক পরিস্থিতি আমাদের যদি বলেন যে আমরা এই বছরে যেভাবে শুরু করেছিলাম সেটা কিন্তু একটা স্টেবিলিটি আছে আমাদের মার্কেটে। এখন পর্যন্ত যে পরিমাণ লেনদেন হওয়া উচিত সেই পরিমাণ লেনদেনটা হয়তো বা এক্সপেক্টেড যে লেনদেন হওয়া উচিত সেটাতে আমরা পৌঁছাতে পারছি না, বাট একটা স্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। আমরা যদি দেখি যে আমাদের অন অ্যান অ্যাভারেজ এই বছরে আমাদের কিন্তু প্রায় 500 কোটি টাকার মতো একটা ট্রেড রেগুলার বেসিসে হয়ে আসছে, সেটা একটা ভালো ইয়ে। আপনি যদি সূচকের কথা আমাদের চিন্তা করেন, সূচকও কিন্তু একটা সার্টেন সূচকের মধ্যে আছে। 4,624 দিয়ে আমরা শুরু করেছিলাম, এখনও 4,600 4,624-এর মধ্যে আছে। সো আমাদের এখন এই মুহূর্তে যেটা আমরা সবসময় দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা আছেন ওনাদেরকে আরেকটু অ্যাক্টিভলি আমাদের এখানে পার্টিসিপেট করতে হবে। বিকজ আমাদের মার্কেটের যে ডিমান্ডটা এখন আছে, যে লিকুইডিটি ক্রাইসিস আমরা বলছি, সেই লিকুইডিটি ক্রাইসিস আনার জন্য কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে কন্ট্রিবিউট করতে পারেন যারা আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা আছেন। সো ওনাদেরকে আমরা সবসময় আমরা বলে আসছি এবং নতুন নতুন যারা বড় কোম্পানি আছে তাদেরকে আমরা বলছি লিস্টেড হওয়ার জন্য। সো ওনারা যখন আসবেন অটোমেটিক্যালি মার্কেটে একটা লিকুইডিটি ক্রাইসিসকে আমরা ওভারকাম করতে পারবো। আমরা সামনের দিনগুলোতে হয়তো পুঁজিবাজার আরো ভালো অবস্থানে দেখতে পাবো। আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা বলছিলেন। আমরা জানি যে পুঁজিবাজারে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যখন গিয়েছিল, তারপর থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে অনেকটা বিমুখ হয়ে গেছে এবং আমরা জানি যে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু ফলো করে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বর্তমানে কিন্তু আইপিওর যেই নিয়মটি রয়েছে সেই নিয়মে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় একটি অংশগ্রহণ করার বড় সুযোগ রয়েছে এবং তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধাও সেখানে দেওয়া হয়েছে। এবং পুঁজিবাজারে কিন্তু নতুন নতুন আইপিও আসছে, যে মাঝখানে একটা সময় একটু বাদ ছিল, কিন্তু এরপরে এখন কিন্তু নতুন নতুন আইপিও আসছে। কিন্তু তারপরেও এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে উপস্থিতি অতটা কেন দেখছি না, আপনার কি মনে হয়? ইনফ্যাক্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আসলে প্রথমে যেটা বলছিলেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু তাদের যে বিনিয়োগের যে স্থানগুলো থেকে তাদেরকে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হয় এবং সেটার জন্য হচ্ছে 2011-র পর থেকে ওনাদের যেই কিছুটা একটা ওনারা ব্যাক স্টেপ নিয়েছিলেন, সেটার কারণগুলোর মধ্যে একটা মেজর কারণ ছিল হচ্ছে ওনাদের কনফিডেন্স লেভেলটা অনেকখানি কমে গিয়েছিল। এবং যেটা হয় যে আসলে পুঁজিবাজারকে যদি ভাইব্রেন্ট বা ওটাকে যদি চলমান গতিতে রাখতে হয় তাহলে কিন্তু ইনস্টিটিউশনকে আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়, যেটা থেকে আমরা কিছুটা সরে গিয়েছিলাম। বাট এখন নতুন করে যে বিএসএসসিকে আমরা ধন্যবাদ অবশ্যই জানাবো, ওনারা নতুন করে যে আইপিওর অ্যাপ্লাই করার ব্যাপারে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে যে সুযোগ করে দিয়েছেন, তাতে আমার কাছে মনে হয় যে ওনাদের এই পুঁজিবাজারে আরও ভাইব্রেন্ট ব্যবস্থায় আসতে হবে এবং আসতে পারবে। এবং আমরা আগামী দিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে একটা পুঁজিবাজার
গুছিয়ে আনতে নিয়ম পারবে, শৃঙ্খলার নিয়ম মধ্যে এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতে বিভিন্ন পারবে। বিধি নিষেধ মেনেই পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ অ্যাবসলিউটলি। আসছে। প্লাস হচ্ছে আপনার এখানে যেটা আছে যে ইনস্টিটিউশনের আমাদের এখানে গ্লোবাল মার্কেটের সাথে আমরা কিন্তু কিছুটা একটু ডিফারেন্ট গতিতে আগাচ্ছি, বিকজ পুঁজিবাজারে কিন্তু নিয়ম ওয়াইজ হচ্ছে আপনার সবসময় 75% বা 70%-এর উপরে থাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, যেখানে আমাদের দেশে এই জিনিসটাকে একটু অন্যভাবে কাজ করছে। আমাদের দেশে রিটেল ইনভেস্টার্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যেখানে আমরা যদি এখন বলি প্রায় 82% আমাদের রিটেল ইনভেস্টার্স, 18%-এর মতো আমাদের আছে হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল। বাট আমরা এখন ব্যাংক বলেন, বীমা সংস্থাগুলো প্রত্যেককে আমরা বলছি যে নতুন করে আরও কিছু ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য, এবং তারা আসলেই ওনারা কিন্তু যদি আসলে ওনারা চান তাহলে অফকোর্স পুঁজিবাজারে এটাকে ভাইব্রেন্ট করার জন্য আমরা অনেক কিছুই ওনাদের কাছ থেকে পেতে পারি। পুঁজিবাজারের আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। Sure. এ পর্যায়ে নিচ্ছি 1 মিনিটের একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতির সারাদিনে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন যে পুঁজিবাজারকে আরো ভাইব্রেট করার জন্য আমাদের সামনের দিনগুলোতে হয়তো ব্যাংকের যে বিষয়টি কথা বলছিলাম, যে আমরা জানি যে ব্যাংকের যে এক্সপ্লোজারের বিষয়টি ছিল সেটি সমাধানের প্রধান কারণই কিন্তু ছিল যে ব্যাংকগুলো পুঁজিবাজারে আরো বেশি অ্যাক্টিভ হবে। কিন্তু আমরা কিন্তু দীর্ঘ সময় পরেও দেখতে পাচ্ছি ব্যাংকের কোনো কার্যক্রম পুঁজিবাজারে নেই। তো আপনার কি মনে হয় ব্যাংকগুলো কেন এখনো পুঁজিবাজারের প্রতি অতটা আগ্রহী হচ্ছে না? ইনফ্যাক্ট আমার মনে হয় যে যেই রুলটা আমরা যখন এসছে, যে এক্সপোজারের লিমিটটা যখন মুভ করিয়ে দেওয়া হয়েছে এবং যখন ওই যেই আপনার বিধিনিষেধটা ছিল সেটা যখন উঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ব্যাংকগুলো এখন একটু কিছুটা ওয়াচ মুডে ছিল, বিকজ ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স হিসাবে যে করতে হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ব্যাংক আসছে না তা না, খুব অল্প পরিসরে আসছে। বাট আমার কাছে মনে হয় যে আমরা খুব অতি শীঘ্রই আমরা দেখতে পাবো যে ব্যাংকগুলো লিমিট নিয়ে আসছে, বিকজ আমরা যদি 13টা ব্যাংকের যেই আমরা এক্সপেক্ট করছি যে 13টা ব্যাংক থেকে প্রায় 1500 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট মার্কেটে আসার কথা, এবং সেটা আসলে আমার কাছে মনে হয় যে পুঁজিবাজারে বেশ একটা স্থিতিশীলতার চলে আসবে, একটা স্থিতিশীল অবস্থান আসবে। আপনি বলছিলেন যে আমাদের পুঁজিবাজারে রিটেলার মানে সাধারণ বিনিয়োগকারীর সংখ্যাটাই বেশি, প্রায় 80%-এর উপর। সেক্ষেত্রে আমরা যদি আমাদের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর না করে সাধারণ বিনিয়োগকারীর দিকে নজর দিতে চাই, সেক্ষেত্রে আপনাদের কি কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, যেন সাধারণ বিনিয়োগকারীদের নির্ভর হয়ে, যেহেতু আমাদের পুঁজিবাজারে তাদেরই উপস্থিতি বেশি, তো আপনাদের কোনো পরিকল্পনা কি নিয়ে আছে? অফকোর্স আমরা ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে, যদি আপনি জানেন যে আমরা গত 2 বছর ধরে ব্রোকার্স অ্যাসোসিয়েশন ফর্ম করেছি, এবং এবারের ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রথম যে পদক্ষেপটা ছিল সেটা হচ্ছে আমরা জেলা ভিত্তিকভাবে আমরা একটি কার্যক্রম শুরু করব, যেখানে যে যারা রিটেল ইনভেস্টর যারা আছেন ওনাদেরকে বিভিন্ন এই পুঁজিবাজার সম্বন্ধে তাদেরকে বিভিন্ন ধরনের এডুকেট করা, তাদের জন্য বিভিন্ন ধরনের আপনার কর্মশালার করা বিভিন্ন জেলাতে গিয়ে। এবং আমার কাছে মনে হয় যে রিটেল ইনভেস্টরদের যেই একটা, যদি আপনি দেখেন যে লাস্ট 1-1.5 বছরের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ডে ট্রেডিং এর টেন্ডেন্সি চলে আসছে, প্রত্যেকে খালি খুব অল্প সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। সো এই জিনিসটাকে থেকে সরিয়ে আনার জন্য যদি আমরা রিটেল ইনভেস্টরদেরকে প্রপারলি কর্মশালার মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দান করতে পারি, এবং পুঁজিবাজার সম্বন্ধে যদি কিভাবে এই প্রতিটা ইন্ডিকেশনসগুলো দেখতে হয়, ইন্ডিকেটরসগুলো কিভাবে দেখতে হয়, যে কোনো একটা পার্টিকুলার স্টকের উপরে যখন তারা এক্সপোজার নিচ্ছেন ওনারা, সো ওনাদেরকে কিভাবে সেগুলোর উপর থেকে কোন কোন পয়েন্টকে জাজ করতে হয় বা কিভাবে তাদের ফিউচার ফোরকাস্টিং করতে হয়, সেগুলো সম্বন্ধে যদি আমরা প্রপারলি ধারণা দিতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা কনফিডেন্স বেশ কিছুটা ওভারকাম করতে পারবো, যে কনফিডেন্সটা মানুষের মধ্যে ফিরিয়ে আনতে পারবো। এবং এই রিটেল ইনভেস্টাররা যেটা হচ্ছে যে ওনারা কিন্তু এখন আমাদের পুঁজিবাজারের প্রাণ। সো ওনাদের জন্য যদি আমরা আজকে অংশগ্রহণ এখানে সাধারণ বিনিয়োগকারীদের, রাইট, এক্স্যাক্টলি। সো ওনার এই প্রাণটাকে যদি আমরা আসলে ওনাদের মধ্যে রক্ত সঞ্চালনটা করতে পারি প্রপারলি, তাহলে আমার কাছে মনে হয় যে ওনারা আস্তে আস্তে আরও কনফিডেন্টলি এবং আরও সুন্দর মতো ওনাদের পুঁজিগুলো যেগুলোকে ইনভেস্ট করে যাচ্ছেন সেগুলোকে
ওনারা আরও সুন্দরভাবে ওটার একটা রিটার্ন আনতে পারবেন। এবং সেই রিটার্নটা আনার জন্য যেটা হয় যে ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে বলেন, ইভেন আমরা ব্রোকারেজ হাউসগুলো থেকে অ্যাজ এ ব্রোকার আমি বলতে পারি যে আমি কিন্তু রেগুলার বেসিসেই আমরা আমাদের যারা ইনভেস্টার আছেন তাদের সাথে আমরা কথা বলছি, ফোনে বলছি, সামনাসামনি দেখা হচ্ছে, কথা বলছি। ওনাদেরকে আমরা যতখানি চাচ্ছি যে ওনাদের মধ্যে নিজেদের মধ্যে কনফিডেন্সটাকে গ্রো করানোর জন্য এবং ওনাদের ইনভেস্টমেন্টগুলোকে যেন পোর্টফোলিওটা সুন্দর করে সাজাতে পারেন। বিকজ ডে ট্রেডিং না, কিছুটা থাকে যে আপনি লং টার্ম, মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম এরকম মিলিয়ে যেন ওনাদের পোর্টফোলিওটা করতে পারে, সেভাবে আমরা ওনাদেরকে শিক্ষাদান করার চেষ্টা করছি। সো আমরা খুব আশাবাদী যে আমরা প্রবাবলি আমাদের এই ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে যেই স্টেপগুলো নেওয়ার কথা সেগুলো যদি আমরা প্রপারলি নেওয়া শুরু করে দিই, তাহলে পুঁজিবাজারের স্থিতিশীলতা ওনারাই ফেরত আনতে পারবেন, যারা আমাদেরকে আজকে আমরা যাদেরকে বলছি যে ওনারা আমাদের প্রাণ। সাধারণ বিনিয়োগকারীরা আরো বেশি অ্যাক্টিভ হবে। তো পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে নিব আরো ছোট্ট একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনা করতে। আজ আমাদের সাথে আছেন গ্রিন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি শফিক মিনহাজ খান। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আমরা যদি আমাদের মূলধারার অর্থনীতির সাথে পুঁজিবাজারকে বিবেচনা করি, আমাদের অর্থনীতির অন্য যে কোনো সূচকই কিন্তু এখন আগের চেয়ে অনেক ভালো, কিন্তু পুঁজিবাজারে সেই ধরনের কোনো আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। তো আপনার কি মনে হয় যে পুঁজিবাজারকে যদি আমরা অর্থনীতির সাথে যুক্ত করতে চাই, তাহলে আরো কোন কোন বিষয়গুলোতে আমাদের বেশি করে গুরুত্ব দেওয়া প্রয়োজন? ইনফ্যাক্ট অর্থনীতির আসলে আমরা যেই ইন্ডিকেশনগুলো দেখছি সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সেক্টরাল এক্সপোজার যেগুলো জায়গায় বাড়ছে। যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে প্রচুর ধরনের কাজ চলছে। যেমন আপনি যদি দেখেন যে পদ্মা ব্রিজের কাজ চলছে, এলিভেটেড হাইওয়েজের কাজ শুরু হবে, মনোরেলের কাজ শুরু হচ্ছে। প্লাস হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালসে যদি দেখেন যে ফার্মাসিউটিক্যালস এখন গ্লোবাল মার্কেটে যে পরিমাণ জায়গা করে নিচ্ছে, আমাদের বড় জায়গা দখল করে নিচ্ছি, সেখানে আমাদের ফার্মাসিউটিক্যালসের যে গ্রোথটা হচ্ছে সেগুলোকে আমরা কতখানি এক্সপোজারের মধ্যে আনছি বা সেগুলোকে আমরা কতখানি কনসিডারেশনের মধ্যে আনছি। বিকজ আমাদের টেক্সটাইল বলেন, যে টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে গ্রোথ নিয়ে এসছে, গ্লোবাল মার্কেটে যেভাবে জায়গা করেছে, সেই হিসাবে কিন্তু প্রচুর টেক্সটাইল কোম্পানিগুলো এসছে। বাট ফার্মাসিউটিক্যালস কোম্পানি আসলেই যারা এত বড় একটা অবদান গ্লোবাল মার্কেটে করতে পারছেন, তাদের কতজন আসলে পুঁজিবাজারের মধ্যে এসছে? সবাই আসতে পারেননি এখনো। প্লাস হচ্ছে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার বলেন, প্লাস হচ্ছে পাওয়ার সেক্টরগুলো বলেন, পাওয়ার সেক্টরগুলো কিন্তু সবগুলো কোম্পানি কিন্তু এখন পর্যন্ত আমাদের পুঁজিবাজারে ওনারা আসছেন না। এবং আমাদের পাওয়ার সেক্টর কিন্তু আগের তুলনায় অনেক ভালো অনেকখানি ইমপ্রুভ হয়েছে। আপনি প্রতিটা জিনিস দেখেন যে আমি যদি আপনাকে একটা প্র্যাকটিক্যালি বলি যে আমাদের যে হাইওয়েজগুলো কাজ চলছে, রোডস অ্যান্ড হাইওয়েজের কাজ চলছে, সেগুলোর সাথে প্রতিটা সেক্টরে কিন্তু রিলেটেড। সো পাওয়ার, আপনার ফার্মাসিউটিক্যালস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সমস্ত সেক্টরে যেভাবে গ্রোথ আসছে, সেই হিসেবে আমাদের পুঁজিবাজারে সেই সেক্টর থেকে সেই কোম্পানিগুলো আমাদের এখানে লিস্টেড হয়ে আসছেন কিনা, সেগুলো যদি আমাদের এখানে আসে, তাহলে অফকোর্স আমাদের পুঁজিবাজারের সাথে অর্থনীতির একটা ডিরেক্টলি সমন্বয় হওয়া উচিত। এবং আপনি যদি দেখেন যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু একইভাবে আসছে। সমস্ত দেশে যতগুলো আছে, সমস্ত দেশে কিন্তু আপনি শ্রীলঙ্কার মতো দেশে পুঁজিবাজারে অনেক বড় একটি সম্পর্ক থাকে। অ্যাবসলিউটলি মালয়েশিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, থাইল্যান্ড বলেন, কম্বোডিয়া বলেন, প্রতিটা জায়গায় কিন্তু এই যে সেক্টরাল এক্সপোজার যেখানে বাড়ছে, সেই কোম্পানিগুলো কিন্তু লিস্টেড হয়ে যাচ্ছে। এবং তখনই কিন্তু সেখানে সেই লিকুইডিটি ক্রাইসিস আর থাকছে না, বিকজ প্রত্যেকের নতুন করে সেই কোম্পানিগুলোর পুরো এক্সপোজার চলে যাচ্ছে। আপনার কি মনে হয় যে এক্ষেত্রে কি আমাদের যারা রেগুলেটর রয়েছে তাদের কি দায়িত্বটা খুব একটা মানে তাদের দায়িত্ব অবহেলার কথাই বলবো, যে তারা আসলে এখন পর্যন্ত আনতে সক্ষম হচ্ছে না, যে আমাদের লিস্টেড আমাদের যেসব মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান রয়েছে অথবা আমাদের দেশীয় যেসব বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে নিয়ে আসতে অথবা তাদেরকে আগ্রহী করে তুলতে? ইনফ্যাক্ট এটা আসলে কারো ব্যর্থতা সমগ্রভাবে আমি বলবো যে আমরা যারা ব্রোকার্স আছি তারাও, তাদেরও একটা আছে, যেটা ব্যর্থতা হিসেবে ধরবো না। আমরা প্রত্যেকেই আসলে চেষ্টা করছি যখন যেভাবে যার সেক্টর থেকে তাদের সাথে কথা বলার জন্য। আমরা কোম্পানিগুলোর সাথে কথা বলছি, বাংলা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ করে দিচ্ছেন আসার জন্য। বাংলাদেশ আপনার ফাইন্যান্স সেক্রেটারিয়েট থেকেও তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে যেন আসা হয়। ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা তাদেরকে কন্টিনিউস অপরচুনিটি, মার্চেন্ট ব্যাংকের যারা আছেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, তারা প্রত্যেকে খুব অ্যাক্টিভলি কাজ করছেন। রিসেন্টলি আপনি যদি দেখেন যে বিএসসিসি কিন্তু মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রত্যেকের সাথে বসেছেন যে ওনারা যারা মার্চেন্ট ব্যাংক হিসেবে আছেন, যারা প্রত্যেকে যেন একটা করে লিস্টেড কোম্পানিকে নতুন করে এই কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসতে পারেন। এবং সেই
ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যদি একসঙ্গে প্রত্যেকে একটা সম্মিলিতভাবে অ্যাপ্রোচ করি, অফকোর্স এই মার্কেটের মধ্যে আমরা একটা সঞ্চালন করতে পারবো, যে আমরা এই মার্কেটের মধ্যে ভাইব্রেন্ট যেটা করতে হয়, যে লিকুইডিটি ক্রাইসিস বলেন বা আপনার নতুন ভালো কোম্পানি আসার যেটা বলেন, প্রত্যেকেকে আমরা আনতে পারবো যদি আমরা একসঙ্গে সমগ্রভাবে যাই। এই সমন্বয়টা করার জন্য যেই সেক্টরগুলো থেকে আসা উচিত সেটা হচ্ছে আপনার আমি যেটা বলি বাংলাদেশ ব্যাংক, আপনার বাংলা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমরা ব্রোকার্স যারা আছেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, প্রত্যেকে যদি একসঙ্গে মিলে একটা অ্যাপ্রোচ করে যদি প্রতিটা কোম্পানির কাছে আমরা রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিই বা ওনাদের কাছে আমরা বার্তাগুলো দিই বা ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করে মার্কেটে আনতে পারি, অফকোর্স এই মার্কেটে আমার কাছে মনে হয় যে আমরা উইদিন নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে একটা স্টেবল পজিশনের মধ্যে গিয়ে পৌঁছে যাবো, যেখানে নাকি আমার কাছে মনে হয় যে সেই স্টেবিলিটি থেকে আমাদেরকে আবার সেই 2011 কখনো দেখতে হবে না। আমরা সেই প্রত্যাশাই করব। সেই সাথে আমরা যদি আমরা জানি যে ভারত অনেক বড় একটি অর্থনীতির দেশ, তারপরেও যদি আমরা বিবেচনা করি আমাদের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে যেত, আমাদের অর্থনীতির সবগুলা সূচকই কিন্তু এখন পর্যন্ত পজিটিভ। ভারতে কিন্তু আমরা দেখেছি যে গত মাসে এবং তার আগের মাসে প্রত্যেক মাসে ক্রমাগতভাবে তাদের ফরেন ইনভেস্টমেন্ট ক্রমাগত বাড়ছে। সেই হিসাবটা যদি আমরা আমাদের দেশে করি, আমরা কিন্তু তার খুব কমই পাচ্ছি অথবা পাচ্ছি না বলতে গেলে। তো আপনার কি মনে হয় যে ফরেন ইনভেস্টমেন্টদেরকে, কারণ আমাদের দেশে তো ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে, এরকম নেই যে কোনো একটা কারণে অথবা কোনো বিভিন্ন কোনো ঘটনার কারণে, যেসব ঘটনাকে উল্লেখ করা হয় যে এসব ঘটনার কারণে ফরেন ইনভেস্টমেন্টরা আমাদের পুঁজিবাজারে আগ্রহী হচ্ছে না, কিন্তু অন্য সব ক্ষেত্রেই কিন্তু তাদের অংশগ্রহণ থেমে নেই, তাদের অংশগ্রহণ আছে। পুঁজিবাজারের প্রতি তাদেরকে আগ্রহী করে তুলতে আপনার দৃষ্টিকোণ থেকে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? ইনফ্যাক্ট পুঁজিবাজারে আপনি যখন ভারতের কথা বলছিলেন, ভারতে যেটা হয়েছে যে ভারতে কিন্তু একসময় ছিল যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট যদি আসতে হয় তাহলে ভারতের লোকাল কোনো কোম্পানির সাথে জেবি হিসেবে আসতে হবে। বাট যেটা নাকি রিসেন্টলি এই নতুন যে সরকার এসেছেন ওনারা কিন্তু এটাকে উঠিয়ে দিয়েছেন। এখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও ভারতে আসতে পারছে এবং ভারতের মার্কেটটা কিন্তু আমাদের দেশে যদি চিন্তা করেন আমাদের দেশের তুলনায় অনেক বড় মার্কেট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন তাহলে আমাদের দেশে যে পোটেনশিয়ালিটি আছে সেটা ভারতের থেকে অনেক বেশি আমাদের পোটেনশিয়ালিটি আছে। এবং সেটাকে যদি আপনি ফরেন ইনভেস্টমেন্টে যদি, যেটা আমরা বলি যে সবসময় যে ফ্রন্টিয়ার মার্কেট, আমরা ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে আমাদের দেশের উপরে কিন্তু ফরেন ইনভেস্টরদের বিষয়ে একটা ঝোঁক থাকে। সেই ঝোঁকটাকে যদি আমরা রাখতে চাই এবং যদি আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে যেটা আমরা আলোচনায় বলছিলাম যে আমাদের ভালো কিছু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিকে আমাদেরকে লিস্টেড করতে হবে এবং সেই ক্ষেত্রে থ্রুতেই আপনার তাদেরকে ফরেন ইনভেস্টর যারা আছেন এই ক্যাপিটাল মার্কেটের উপর বেস করে যে ইনভেস্টগুলোকে আনতে হবে সেগুলোকে আমাদের আনতে হবে এবং সেই কোম্পানিগুলো আসলেই সেই ইনভেস্টমেন্টগুলো আনা সম্ভব। এবং একই সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, প্রত্যেকের আমাদের কিন্তু রোড শোর একটা অভাব আমরা দেখতে পাই। যে আমাদের দেশের যে কোম্পানিগুলো অলরেডি পুঁজিবাজারে আছেন তাদেরকে নিয়ে আমরা আসলে তাদেরকে কি বিশ্ব মার্কেটে আমরা তাদেরকে তুলে ধরছি, তাদেরকে সেই কোম্পানিগুলো নিয়ে আমাদের বিভিন্ন দেশে গিয়ে তাদেরকে রোড শো করে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের এই কোম্পানিগুলো আছে এবং তাদের যে ফান্ডামেন্টাল যে বেসগুলো আছে সেগুলো ইন্ডিকেটরসগুলো সহ আমাদের কাছে গিয়ে রোড শো করে। সেই রোড শোর অভাব কিন্তু আমাদের এই মার্কেটে প্রথম থেকে আমাদের পুঁজিবাজারকে তাদের কাছে তুলে ধরতে হবে। সো এই তুলে ধরার জন্য কিন্তু আমরা একা কোনো কোম্পানি গিয়ে করতে পারবো না, সেখানে আমরা অ্যাজ এ ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বলেন এবং আপনার বাংলা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে সমস্তভাবে আমরা একসঙ্গে গিয়ে আমাদের বিশ্ব মার্কেটে করতে হবে। এবং আপনি লাস্ট কয়েক বছর ধরে দেখবেন যে গত 4 বছর ধরে আমাদের ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, সিঙ্গাপুরে হচ্ছে, ইউকেতে হয়েছে এবং আমরা হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টার্স দে আর শোয়িং देयर ইন্টারেস্ট এবং সারা পাচ্ছি। এই সারাগুলোকে কিন্তু ক্যাপিটাল মার্কেট বেস যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে যারা আমরা আছি প্রত্যেককে আমাদেরকে বিশ্ব মার্কেটের কাছে তুলে ধরতে হবে যে আমাদের ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে কি কি আছে, আমাদের এই সুযোগ সুবিধা আছে। রাইট। জনাব শফিক মিনহাজ খান, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ। এই ছিল আজকের আয়োজনে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।